আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে বিদেশি গোয়েন্দা সংস্থাদের যে আধিপত্য, এটি পাকিস্তান জমানাতে থেকেই ছিল। আপনারা জানেন যে আমরা যখন ব্রিটিশ শাসনের অধীন ছিলাম, তখন আসলে বাংলাদেশের সব কিছু, শুধু বাংলাদেশ নয়, পাক ভারত উপমহাদেশের সব কিছুই ব্রিটিশরা নিয়ন্ত্রণ করতেন। তখন ব্রিটেন বা গ্রেট ব্রিটেনের যে পুলিশ বিভাগ, ভারতের পুলিশ বিভাগ, এরপর ব্রিটিশ সামরিক গোয়েন্দা বিভাগ এবং আরও অন্যান্য যে সকল যাকে বলা হয় বিশ্বের পরাশক্তি, বলতে তখন আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময় ব্রিটিশরাই ছিল। ঠিক সেই সময়টাতে যত যন্ত্রণা ছিল, ব্রিটিশদের যন্ত্রণা ছিল, কিন্তু পৃথিবীর অন্য কোনো গোয়েন্দা সংস্থা, সেটা চীন হোক, রাশিয়া হোক কিংবা আমেরিকা হোক, তখন আসলে ভারতবর্ষের এবং আমাদের এই বাংলাদেশে কখনোই নাক গলানোর সাহস পেত না, সুযোগ পেত না। কিন্তু পাকিস্তান জমানা থেকে আমরা মূলত ভারতের ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার যে সিআইএ, তাদের খপ্পরে পড়ে যাই। এবং সেই সময়টাতে আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন, তাদের একটা বিরাট অংশ মার্কিন মদতপুষ্ট ছিল, আর আরেকটি অংশ ভারতের মদতপুষ্ট ছিল। মূলত 50-এর দশকটি অ্যাবসলিউটলি সিআইএ নিয়ন্ত্রিত হতো। সিআইএ 50-এর দশকে বাংলাদেশের যে সকল মুসলিম রাজনীতিবিদ ছিলেন, বিশেষ করে মুসলিম লীগকে একেবারে শুইয়ে দেওয়া, খেলাফতে রব্বানী পার্টি সহ অন্যান্য যে সকল পার্টি ছিলেন, যেমন নিজাম ইসলামের পার্টি, এগুলোকে জনবিচ্ছিন্ন করা, এ সব কিছুর পিছনে মার্কিন একটা নীল নকশা ছিল। এরপর আওয়ামী লীগকে বাছাই করা এবং আওয়ামী লীগের নেতৃত্বে আব্দুল হামিদ খান ভাসানী যে ছিলেন, তাকে চীনের ট্যাগ আছে এই কথা বলে তাকে দল থেকে বহিষ্কার করে সেখানে হোসেন সৈয়দ সরওয়ার্দীর যে আধিপত্য, সেটা প্রতিষ্ঠা করার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরাট হাত ছিল। আপনারা সবাই জানেন যে হোসেন সৈয়দ সরওয়ার্দীকে আমেরিকার দালাল বলা হতো, এবং তিনি আমেরিকার এই দালাল উপাধি হওয়ার কারণে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সর্বভারতীয় রাজনীতিতে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিলেন। এবং তিনি আর কিছুদিন থাকলে সেই পণ্ডিত জওহরলাল নেহরুর জমানাতে তিনি অ্যারেস্টেড হয়ে যেতেন। ওই অবস্থায় বলতে গেলে তাকে সিআইএর পরামর্শে বাংলাদেশে আনা হয় এবং বাংলাদেশের রাজনীতিতে তাকে প্রতিষ্ঠিত করা হয়। যদিও পশ্চিম পাকিস্তানে তার অবস্থা ভালো ছিল না, কিন্তু যেহেতু পাকিস্তান যে রাষ্ট্রটি সেটি সিআইএ নিয়ন্ত্রিত ছিল, আস্তে আস্তে হোসেন সৈয়দ সরওয়ার্দীকে আমেরিকা সেই ক্ষমতার একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছে দিয়ে তাকে পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত বানিয়ে ফেলে। তো ওই যে 50-এর দশকে হোসেন সৈয়দ সরওয়ার্দীকে কেন্দ্র করে সিআইএর যে আধিপত্য, তখন থেকে কিন্তু আমাদের দেশে যে আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে। এবং 50-এর দশকে আমাদের দেশে ব্যাপকভাবে বামপন্থী রাজনীতি, বিশেষ করে চীনপন্থী, তাদেরকে তখন বলা হতো পিকিংপন্থী কমিউনিস্ট পার্টি আর রুশপন্থী মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি, তাদের একটা প্রচণ্ড দাপট ছিল। এবং এদের অন্তত পক্ষে 10 থেকে 12টি গ্রুপ ছিল, যারা সশস্ত্র গ্রুপ ছিল, যারা ঠিক পশ্চিমবঙ্গে নকশালদের মতো করে নকশাল আন্দোলন করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবে, অনেকে চে গুয়েভারা হবে, ফিদেল ক্যাস্ট্রো হবে, এরকম স্বপ্ন পুরো 50-এর দশক জুড়ে এই পূর্ববঙ্গকে অস্থির করে রেখেছিল। তো যখন 1954-এ 54-র যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধ্বস বিজয়, অর্থাৎ যুক্তফ্রন্টের বিজয়, তারপর সেই সরকারের ব্যর্থতা, 1958-এ যখন আইয়ুব খান ক্ষমতায় এলেন, তখন মোটামুটি 5 বছর একেবারে 62 সন পর্যন্ত চুপচাপ থাকলো।
৬২-র পরে গিয়ে সেই আমেরিকার যে সিআইএর যে দাপট, তার সঙ্গে সঙ্গে আবার রয়ের দাপট শুরু হলো এবং রয়ের দাপট এতটা বেশি হয়ে গেল যে এই যে আমরা ৬৯-এর গণ অভ্যুত্থান বলি, এর পেছনে রয়ের হাত আছে। আমরা আগরতলা ষড়যন্ত্র যেটা মামলা বলি, এখন আওয়ামী লীগ অফিসিয়ালি স্বীকার করে যে না, তাদের সঙ্গে ভারতের যে গোয়েন্দা সংস্থা এবং ভারতের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদের দ্বিপাক্ষিক বৈঠক হতো এবং পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য তারা ভারতের সহযোগিতা নিয়েছিল। এটা এখন ওপেন সিক্রেট। তো কী হলো, সেই ভারতের যে র, তাদের সঙ্গে তখন যুগপৎভাবে মোসাদের সম্পর্ক ছিল, কিন্তু অফিসিয়ালি ভারত আসলে কেজিবি নিয়ন্ত্রিত ছিল। তো যেহেতু ভারত এখানে রয়ের মাধ্যমে সব কিছু হ্যান্ডেল করতে, এখানে কেজিবিকে আমরা চিনতাম না। তো র এবং সিআইএ এই দুটো ছিল স্বাধীনতা পূর্ব সময় আমাদের বাংলাদেশের যে বিদেশি গোয়েন্দা সংস্থার কর্তৃত্ব। স্বাধীনতার পরে কেজিবি আসে, সিআইএ আসে, র আসে এবং এটা একেবারে সেই 2009 সন পর্যন্ত চলতে থাকে। কিন্তু এর মধ্যে আবার যেটা হলো যে কেজিবি রাশিয়া যে ভেঙে যাওয়ার পরে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আমাদের এই অঞ্চলে কেজিবির যে কর্মকাণ্ড এটি বলতে গেলে বন্ধ হয়ে যায়, স্টেশনগুলো বন্ধ হয়ে যায়। তো তখন আসলে সোভিয়েত ইউনিয়ন পতনের পর র, সিআইএ এবং মোসাদ, তার সঙ্গে সঙ্গে আইএসআই, পাকিস্তান গোয়েন্দা সংস্থা, তারা বাংলাদেশে ব্যাপকভাবে তাদের কার্যক্রম চালাতে থাকে। এরপর যখন পাকিস্তানের অর্থনীতি খারাপ হয়ে যায়, বিশেষ করে 2010 সনের পরে, সেখানে আইএসআই যেটা তাদের যাকে বলা হয় তৎপরতা বাংলাদেশে ব্যাপক হারে কমতে থাকে। কিন্তু 2006-07 পর্যন্ত আইএসআইয়ের একটা বিরাট ভূমিকা বাংলাদেশে ছিল। যাই হোক, 2014 সনের পরে বাংলাদেশে রয়ের পাশাপাশি মোসাদ, মানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে এবং এখন পর্যন্ত মোসাদের যে কার্যক্রম বাংলাদেশে আছে এটা আপনি কল্পনাই করতে পারবেন না। ইভেন লেবানন কিংবা ইয়ামেন, ইভেন পাকিস্তান, এ সকল দেশে মোসাদ যে কার্যক্রম চালায় তার চেয়ে অনেক বেশি কার্যক্রম তারা বাংলাদেশে চালাচ্ছে। ফলে বিভিন্ন সময় মোসাদের এজেন্ট, মোসাদের সাথে সম্পর্ক ভালো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমাদের সামনে চলে এসেছে এবং চিহ্নিত মোসাদের বিভিন্ন এজেন্টরা আমাদের সমাজের কত ভালো ভালো জায়গাতে আছে এটা আপনারা মোরালেস এখন জেনে গেছেন। তো যাই হোক, এরই মধ্যে ডিপ স্টেট আসলো, শেখ হাসিনার পতন হলো, রয়ের বলতে গেলে কর্তৃত্ব 2 বছরের জন্য স্টপ হয়ে গেল। ডক্টর ইউনূসের জামানাতে মূলত সিআইএ, আইএসআই, মোসাদ এদের একটা ব্যাপক ভূমিকা ছিল, কিন্তু র সেই সময়টাতে কিন্তু পিছু টান দিয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতনের পরে আবার র তার সাবেক জায়গায় ফিরে এসেছে আরও ব্যাপকভাবে, এবং র যেভাবে ফিরে এসেছে তার সঙ্গে পাল্লা দিয়ে আবার সিআইএ তারাও তাদের তৎপরতা বৃদ্ধি করে ফেলেছে এবং এই যে তৎপরতাগুলো বৃদ্ধি করতে পেরেছে তার আপনি বাস্তব অবস্থা দেখবেন যে আমাদের দেশে কতগুলো সমস্যা নেই বা কতগুলো সমস্যা হওয়ার কথা না, কিন্তু সেই সমস্যাগুলো তৈরি হয়ে গেছে। যেমন ধরুন, ইসলামিক ব্যাংকে একটা সমস্যা হলো। এই ইসলামী ব্যাংকের সমস্যা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, 5টি ইসলামী ব্যাংক, এসালামের যে ব্যাংক, এগুলোকে আবার মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এই ঘটনাগুলোর মাধ্যমে বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে যে একটা স্বাভাবিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটি আবার অহিনুকুল সম্পর্কে পরিণত হয়ে গেল। দ্বিতীয় যে ফেজ, সেটি হলো যে সরকার বারবার বলছে যে তাদের জ্বালানির কোনো সমস্যা নেই, ফরেন রেমিটেন্স ব্যাপক হারে আসছে, আমাদের যে ফরেন রিজার্ভ এটি 29 বিলিয়ন থেকে বেড়ে
35 বিলিয়নে, আমি যখন আজকে ভিডিও করছি 35 বিলিয়নে এটা চলে গেছে। এরপরে বাজারে যেহেতু রেমিটেন্স গত 2 মাসে ব্যাপক রেমিটেন্স এসছে, যেটি অতীতের যে কোনো সময় সে প্রায় দ্বিগুণ, 4.25 বিলিয়ন আসছে কেবলমাত্র মার্চ মাসে, এবং এপ্রিল মাসে সম্ভবত 4 বিলিয়ন ছাড়িয়ে যাবে শুধু ফরেন রেমিটেন্স। তো এই যে ব্যাপক রেমিটেন্স এসছে, এইটা যেন ডলারের মার্কেট এবং স্বর্ণের মার্কেটকে এলোমেলো করে না দেয়, এই জন্য বাংলাদেশ ব্যাংক আবার লোকাল মার্কেট থেকে প্রায় 10 কোটি মার্কিন ডলার তারা উঠিয়ে নিয়ে গেছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে ইকোনমিতে দৃশ্যত ফরেন কারেন্সির কোনো সমস্যা নেই। সরকার বলছে আমাদের পেট্রোলের সমস্যা নেই, ডিজেলের সমস্যা নেই, সব কিছু স্বাভাবিক আছে, কিন্তু পুরো রাস্তায় অস্বাভাবিক একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে পেট্রোল পাম্পগুলোতে। আমি যতটুকু সরকারি কাজকর্মের সাথে জড়িত ছিলাম, সেই অভিজ্ঞতা প্লাস দেশকাল সম্পর্কে আমার যতটুকু খবর আছে, তাতে করে বাংলাদেশে এখন যে ফুয়েল ক্রাইসিস যাচ্ছে, এটি কৃত্রিম সৃষ্টি করা হয়েছে। এটি আমাদের অস্থিরতার ফল, এটি সরকারের মিসম্যানেজমেন্ট, কিন্তু দৃশ্যতে কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন, এই সমস্যাকে কেন্দ্র করে যে আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্কে সরকারের কিন্তু 12টা বেজে গেছে এবং সরকারের মধ্যে রীতিমতো কম্পন শুরু হয়ে গেছে, এবং এটা এখানে থেমে থাকবে না। যখনই এরকম কোনো ঘটনা ঘটে যে আপনার কোনো সমস্যা নেই কিন্তু হঠাৎ করে জ্বর এসে গেল, আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনার হাত পা কাঁপছে, আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনার মন খারাপ, এই রোগগুলো দূর করা যায় না, কখনো দূর করা যায় না, কোনো মেডিসিন দিয়ে দূর করা যায় না। প্রত্যেকটা রোগের একটা কার্যকারণ আছে। এখন যেখানে পেট্রোলের কোনো সমস্যা নেই, ডিজেলের সমস্যা নেই, অথচ সারা বাংলাদেশের এখন যে সমস্যা, তার 99% সমস্যা দেখাচ্ছে পেট্রোলের সমস্যা। এটা আপনি দূর করবেন কীভাবে বলেন? মানুষের এই আতঙ্ক, এই অস্থিরতা দূর করবেন কীভাবে? যখনই আপনি এরকম কোনো সমস্যা দেখবেন, অনলাইনে ছাড়েন, তখনই মনে করবেন যে এর পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাদের হাত আছে, কোনো সন্দেহ নাই। ফলে আইএসআই, সিআইএ, র, মোসাদ আবার বাংলাদেশকে নিয়ে খেলছে। এটা আমার প্রেডিকশন। কেন খেলছে? প্রথমত খেলছে যে শেখ হাসিনার জামানাতে আমেরিকার কিছু ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলো পূর্ণ হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে সেই ডিমান্ডগুলো পূর্ণ করা হয়েছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন করা হয়নি। এই সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য সিআইএ খেলছে। তারই ধারাবাহিকতা IMF-এর লোন তারা বলল দিয়ে দেবে, কিন্তু দিচ্ছে না। এদিকে পাকিস্তানের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য হওয়ার কথা ছিল, পাকিস্তানও তারা চীনের সহযোগিতায় বাংলাদেশে আবার নতুন করে তাদের তৎপরতা বৃদ্ধি করেছে, এবং এখন পাকিস্তান নিজেকে পরাশক্তি, আন্তর্জাতিক একটা নেগোসিয়েটরের ভূমিকায় নিয়ে আসছে। তারা বাংলাদেশেও তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। তো সেক্ষেত্রে সরকারকে পাকিস্তানের সঙ্গে অনেক বিষয়ে নেগোসিয়েশন করতে হচ্ছে, স্পেশালি মিলিটারি পারপাস। আর অন্যদিকে র, যেহেতু একটা গণতান্ত্রিক সরকার আসছে, তারা 5টি বছর এই সরকারের সাথে সম্পর্কহীনভাবে এই ভূমিটিকে, আইএসআইয়ের ঘাঁটি, এই ভূমিটিকে চীনের ঘাঁটি তারা কোনো অবস্থাতেই করতে দেবে না। এজন্য সরকারের উপর তারা চাপ প্রয়োগ করবে, সরকারের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে, এমনকি যদি আওয়ামী লীগকে জবাই করতে হয়, শেখ হাসিনাকে হস্তান্তর করতে হয়, তা করবে, অথবা তাদের স্বার্থের জন্য যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে আরও বেশি ঝুঁকি নিতে হয়, ঠিক সেম ঝুঁকিটা তারা কিন্তু সেখানে নেবে। ফলে আন্দাজ করার চেষ্টা করুন যে আমরা কি অবস্থার মধ্যে আছি। আপনাকে মনে হচ্ছে না আগের সে জটিল অবস্থার মধ্যে পড়েছি? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।